Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আজকে আমরা কিছু ইম্পর্টেন্ট সেন্টেন্স স্ট্রাকচার দেখব, যে স্ট্রাকচারগুলোকে আমরা প্রায়ই কনভারসেশনে ব্যবহার হতে শুনি। আর ঠিক সেই কারণে এগুলোর সঠিক ব্যবহার তোমাদের জানা দরকার। সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারগুলোকে ঠিক কিভাবে ব্যবহার করতে পারি, এগুলোর সঠিক ব্যবহার জেনে নিলে একটা কনভারসেশনকে খুব স্মুথলি তোমরা কন্টিনিউ করতে পারবে। তো প্রত্যেকটা স্ট্রাকচারকে খুব মন দিয়ে দেখো, সেন্টেন্সে আমরা ঠিক এগুলোকে কিভাবে ব্যবহার করতে পারি। প্রত্যেকটা স্ট্রাকচারকে আমি তোমাদেরকে এক্সাম্পলের মধ্যে দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যেটা দেখবো সেটা হলো ইনার ডিলেমা। ইনার ডিলেমা যার অর্থ হলো দোনামোনায় থাকা, অর্থাৎ আমি এই কাজটা করব কি করব না বুঝতে পারছি না, অর্থাৎ কনফিউজড থাকা। আমি এটা করব নাকি ওটা করব, আমি এই কাজটা করব, এই অফারটা নেব নাকি নেব না, এই ড্রেসটা পরবো নাকি ওই ড্রেসটা পরবো। তো এরকম অর্থ বোঝাতে আমরা সেন্টেন্সে ইনার ডিলেমা এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি কোন পোশাকটা পরবো তা নিয়ে আমি দোনামোনায় আছি, আই এম ইন আ ডিলেমা অ্যাবাউট হুইচ ড্রেস টু ওয়্যার। আই এম ইন আ ডিলেমা অ্যাবাউট হুইচ ড্রেস টু ওয়্যার। আরেকটা এক্সাম্পল দেখো, তিনি চাকরির প্রস্তাবটা গ্রহণ করা নিয়ে দোনামোনায় ছিলেন, অর্থাৎ তিনি বুঝতে পারছিলেন না যে এটা গ্রহণ করবেন নাকি করবেন না। সেন্টেন্সটা কি হবে? শি ওয়াজ ইন আ ডিলেমা অ্যাবাউট অ্যাকসেপ্টিং দ্য জব অফার। শি ওয়াজ ইন আ ডিলেমা অ্যাবাউট অ্যাকসেপ্টিং দ্য জব অফার। তিনি সত্যিটা বলবেন কিনা তা নিয়ে দোনামোনায় ছিলেন। She was in a dilemma whether to tell the truth. She was in a dilemma whether to tell the truth. তো তোমরা বুঝতে পারছো এই এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে ঠিক কি করে ব্যবহার করতে পারি। দ্যাট মিনস ইন আ ডিলেমাকে কি করে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। পরের স্ট্রাকচারটা হলো গো ব্যাক অন ওয়ার্ডস, যার অর্থ হলো কথা না রাখা বা কথার খেলাপ করা। আমরা প্রায় এই স্ট্রাকচারটা ব্যবহার করি যখন আমরা অর্থ করতে চাই যে সে কথা দিয়ে কথা রাখেনি, সে কথা দিয়ে পিছিয়ে গিয়েছিল বা কথা দিয়ে কথার খেলাপ করেছিল। সেন্টেন্স দেখো, তাকে বিশ্বাস করো না, সে সব সময় তার কথার খেলাপ করে। ডোন্ট ট্রাস্ট হিম, হি অলওয়েজ গোজ ব্যাক অন হিজ ওয়ার্ডস। ডোন্ট ট্রাস্ট হিম, হি অলওয়েজ গোজ ব্যাক অন হিজ ওয়ার্ডস। আরেকটা এক্সাম্পল দেখো, সে বলেছিল যে সে আসবে কিন্তু সে তার কথা রাখেনি। He said he would come, but he went back on his words. He said he would come, but he went back on his words. দেখো এখানে আমরা would এর ব্যবহার কেন করলাম, will এর ব্যবহার কেন করলাম না? কারণ সেন্টেন্সটা পাস্ট টেন্সে রয়েছে, আর অতীতে দাঁড়িয়ে যখন আমরা ভবিষ্যতের কথা বলি তখন আমরা সেন্টেন্সে will এর জায়গায় would এর ব্যবহারই করে থাকি। যদি আমি বলি সে কখনোই তার কথার খেলাপ করে না, সে খুবই বিশ্বাসযোগ্য। He never goes back on his words. He is very reliable. He never goes back on his words. He is very reliable. এবার আমরা যে স্ট্রাকচারটা দেখবো সেটা হলো shed tears. shed tears, যার অর্থ হলো চোখের জল ফেলা। আমরা প্রায় বলে থাকি যে সে এই ঘটনাটাতে চোখের জল ফেলেছিল, সে সিনেমা দেখতে দেখতে চোখের জল ঝরাচ্ছিল বা চোখের জল ফেলছিল। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে shed tears এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, সে তার সবচেয়ে প্রিয় বন্ধুকে বিদায় বলার সময় চোখের জল ফেলেছিল। She shed tears while saying goodbye to her best friend. She shed tears while saying goodbye to her best friend. আরেকটা এক্সাম্পল দেখো, সে তার ভুলের কথা ভেবে চোখের জল ফেলেছিল। He shed tears thinking about his mistakes. He shed tears thinking about his mistakes. যদি আমি বলি দর্শকরা আবেগপূর্ণ দৃশ্যের সময় চোখের জল ফেলেছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? The audience shed tears during the emotional scene. The audience shed tears during the emotional scene. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা shed tears কে কিভাবে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরেরটা। পরেরটা হলো stick to. stick to, আমরা বাংলায় প্রায় বলে থাকি তুমি তোমার কথায় অটল থেকো, তুমি তোমার কথায় অনড় থেকো। যাই হয়ে যাক না কেন তুমি তোমার সিদ্ধান্তে অনড় থেকো। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে স্টিক টু এর ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, তোমার সিদ্ধান্তে অটল থাকা উচিত বা অনড় থাকা উচিত। ইউ শুড স্টিক টু ইয়োর ডিসিশন। ইউ শুড স্টিক টু ইয়োর ডিসিশন। আরেকটা এক্সাম্পল দেখো, আমি আমার প্রতিশ্রুতিতে অনড় থাকবো। I will stick to my promise. I will stick to my promise.
সে কঠিনতা সত্ত্বেও তার পরিকল্পনায় অটল ছিল। She stuck to her plan despite the difficulties. She stuck to her plan despite the difficulties. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা স্টিক টু কে কোন অর্থে ব্যবহার করছি। যখন আমরা বোঝাতে চাইবো অনড় থাকা বা অটল থাকা, কোনো জিনিসে স্থির থাকা, তখন আমরা সেন্টেন্সে স্টিক টু এর ব্যবহার করতে পারি। এবার আমরা যেটা দেখবো সেটা হলো প্রায়র টু। প্রায়র টু যার অর্থ হলো আগে, কোনো কিছুর আগে। মিটিংটার আগে আমরা সমস্ত নথি প্রস্তুত করেছিলাম। Prior to the meeting, we prepared all the documents. Prior to the meeting, we prepared all the documents. এখানে আসার আগে তারা একটা ছোট শহরে বাস করত বা তারা একটা ছোট শহরে থাকতো। They lived in a small town prior to moving here. They lived in a small town prior to moving here. দেখো এটা হলো একটা স্ট্রাকচার। ঠিক সেই কারণে এরপরে আমরা verb plus ing এর ব্যবহার করতে পারি, যেটা একটা জিরান্ড। তো তোমরা এটা দেখে ঘাবড়ে যাবে না বা এটা দেখে কনফিউজড হয়ে যাবে না যে সেন্টেন্সে আমরা টু এর পরে verb plus ing এর ব্যবহার কি করে করছি। একটা সিদ্ধান্ত নেওয়ার আগে তোমার ভালোভাবে চিন্তা করা উচিত। Prior to making a decision, you should think carefully. Prior to making a decision, you should think carefully. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে, দ্যাট মিনস প্রায়র টু কে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো নো লঙ্গার। নো লঙ্গার দ্যাট মিনস আর নয়। ফর এক্সাম্পল, আমরা আর ওই পুরোনো কম্পিউটারটা ব্যবহার করি না। We no longer use that old computer. We no longer use that old computer. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা নো লঙ্গারকে ঠিক কোন অর্থে ব্যবহার করছি। একটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, আমরা সব সময় মেন ভার্বের আগে নো লঙ্গারকে সেন্টেন্সে ব্যবহার করে থাকি। আবার যদি সেন্টেন্সে মেন ভার্ব আর হেল্পিং ভার্ব দুটোই থাকে, তাহলে আমরা হেল্পিং ভার্বের পরে আর মেন ভার্বের আগে, দ্যাট মিনস দুটো ভার্বের মাঝখানে নো লঙ্গারকে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, সে আর এখানে কাজ করতে পারছে না। She can no longer work here. She can no longer work here. আর যদি সেন্টেন্সে হেল্পিং ভার্ব না থাকে, তাহলে আমরা মেন ভার্বের আগে নো লঙ্গারকে ব্যবহার করে থাকি। যদি আমি বলি সে আর তোমার বন্ধু নেই, তাহলে সেন্টেন্সটা কি হবে? He is no longer your friend. He is no longer your friend. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা নো লঙ্গারকে ঠিক কিভাবে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরেরটা। এবার যে স্ট্রাকচারটা আমরা দেখব সেটা হলো অন সাসপেশন অফ। দেখো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার তখন করি যখন আমরা বোঝাতে চাইবো সন্দেহে বা সন্দেহ করে। পুলিশ তাকে অ্যারেস্ট করেছিল এই সন্দেহে, চুরির সন্দেহে বা ডাকাতির সন্দেহে। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, তাকে চুরির সন্দেহে গ্রেপ্তার করা হয়েছিল। He was arrested on suspicion of theft. He was arrested on suspicion of theft. তাকে লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর সন্দেহে থামানো হয়েছিল। He was stopped on suspicion of driving without a license. He was stopped on suspicion of driving without a license. এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো attribute to. Attribute to এই স্ট্রাকচারটা ব্যবহার আমরা সেন্টেন্সে তখন করে থাকি যখন আমরা কোনো কিছুকে কোনো কিছুর কারণ বলে মনে করে থাকি। অর্থাৎ এটার কারণ হলো এটা, আমি এটার কারণ বলে এটা মনে করি। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটাকে একটা ভার্ব হিসাবে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, সে তার সুখের কারণ তার পরিবার বলে মনে করে। She attributes her happiness to her family. She attributes her happiness to her family. অনেক মানুষ তাদের ব্যর্থতার কারণ দুর্ভাগ্য বলে মনে করেন। Many people attribute their failures to bad luck. Many people attribute their failures to bad luck. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কিভাবে ব্যবহার করছি, দ্যাট মিনস অ্যাট্রিবিউট টু কে কিভাবে ব্যবহার করছি। তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার, যে স্ট্রাকচারগুলোকে আমরা প্রায় সময় সেন্টেন্সে ব্যবহার করে থাকি। আর এগুলোর ব্যবহার করে আমরা সেন্টেন্সগুলোকে খুব সহজেই এক্সপ্রেস করতে পারি, খুব সহজেই একটা কনভারসেশনকে স্মুথলি চালিয়ে নিয়ে যেতে পারি। তো প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো আর প্রত্যেকটা স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে তোমাদের কনভারসেশনে ব্যবহার করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.